সবাই ঘুমিয়ে যাওয়ার পর মায়া কল করে রুবিকে। রুবি জানিয়েছে আজ সোনালি ওদের কোম্পানিতে গিয়েছিল। মায়া মেসেজ করে দেয় সে ফ্রি হলে কল দিবে। পাশে তাকিয়ে দেখল রাজ গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগে সে ব্যালকনিতে আসে। রুবিকে কল দিতেই রুবি ধরল। মায়া প্রশ্ন করে, ওই মহিলা আমার ওখানে কেন গিয়েছিল? আজ উনি এখানে এসে আমাকে মোহনা বলে ডাকে। আমি তো মোহনাকে চিনি না, তাই অনেকবার বলেছি যে আমি মোহনা না, আমার নাম রুবি। অদ্ভুত ব্যাপার, উনি মানতেই নারাজ। আমি বারংবার বলেছি এই কোম্পানিতে মোহনা বলে কেউ নেই। উনি শেষমেশ আমাকে মোহনা হিসেবেই দেখছেন। মায়া মৃদু হাসল। সোনালির ইনভেস্টিগেশন গড়মিল করে ফেলেছে। মায়াকে সর্দার বাড়ির বউ হিসেবে জানে, আর মোহনাকে খুঁজতে গিয়ে অন্য নারীকে ধরে নিল। মায়া দীর্ঘশ্বাস নিয়ে বলে, এরপর? অনেক কষ্টে বুঝালাম আমি রুবি। তারপর উনি বললেন আমি নাম পাল্টিয়েছি। হয়তো আমার অভিমান বেড়েছে কি আবোল তাবোল কথা। এরপর আবার অফার করলেন। কিসের অফার? এই যে আমি আমার হক আদায় করতে সর্দার বাড়িতে যাব। আমার পুতুল বর নাকি বিয়ে করেছে। আমাকে ওখানে গিয়ে আমার বরের থেকে বউয়ের মর্যাদা নিতে হবে। আমার নামে নাকি সম্পত্তিও আছে, ওগুলোর রাজত্ব আমি করব। আমার দাদু নাকি এটা বলে গিয়েছে যে আমার সাথে আমার পুতুল বরের বড় হলে বিয়ে হবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ম্যাম। এই মোহনা কে? আর এই মহিলা আমার পুতুল বর কোথায় পেল? অনেক কষ্টে তাকে তাড়িয়েছি। যাওয়ার সময় উনি বলেছেন আমাকে সময় দিবে। আমি যদি রাজি থাকি তবেই আমাকে উনি হেল্প করবে। এই সমস্ত কথা আমার মাথার ওপর দিয়ে গেল। তার ওপর আমার আম্মুকে প্রশ্ন করাতে সে তো হেসেই দেয়, বলে আমার দাদু এমন কিছুই করেনি। আর আমার পুতুল বর থাকলে এত ঘটা করে পাত্রপক্ষ ডাকতেন না। মায়া নিজেও হেসে দেয়। মায়াকে ভেবে রুবিকে মোহনা বলে দাবি করেছে সবাই। আসলে খেলাটা ঘুরিয়ে অন্যদিকে যাচ্ছে। সোনালি এখন চায় রাজের জীবনকে ধ্বংস করতে। তাই তো সে মোহনা সর্দারকে খোঁজ করছে। এবার সব কিছু পরিষ্কার হলো। মোহনাকে এনে মায়ার সাথে দ্বন্দ্ব বাঁধানো। সতীন সতীন খেলা খেলতে চায় সোনালি, ঠিক যেমন নিজেও খেলছিল। মায়া মনে মনে বলে, এবার তো এই সতীন সতীন খেলা হবে না মিসেস সোনালি। এবার সতীন সতীন অভিনয় হবে, যেটা দিয়ে আপনাকে বরবাদ করে দিব। রুবি কোনো উত্তর পেল না, তাই নিজেই বলে, হ্যালো ম্যাম, শুনছেন? শুনছি। শোনো রুবি, আমি একটা অফার দিচ্ছি তোমাকে। কিসের অফার ম্যাম? তুমি মোহনা সেজেই ওই মহিলার কথাতে রাজি হও। বাট ম্যাম, কে এই মোহনা যে আমি রাজি হব? ধীরে ধীরে জানতে পারবে। আর একটা কথা, তুমি এখানে তোমার পুতুল বর রূপে যাকে দেখবে তার থেকে দূরত্ব বজায় রাখবে। শুধু সোনালির কথাগুলো শুনে আমাকে জানিয়ে দিবে। তোমার কাজ এখন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার ঘরে এসে আমার পিছনে ঘটা কুটকাচালিগুলো আপডেট দেবে। রুবির মাথার উপর দিয়ে গেল সব কিছু। শুধু রুবি এটুকুই বলে, ওই মহিলা কি আপনার কেউ হয় ম্যাম? আমার স্বামীর কাকার সেকেন্ড ওয়াইফ। এত পেঁচিয়ে বলার কি আছে বুঝলো না রুবি। হয়তো নিজেদের ব্যক্তিগত ব্যাপার, তাতে রুবির কি? সে তো যাবে মায়াকে সাহায্য করতে। মাস গেলে মোটা অঙ্কের টাকা পাবে। আর মায়া যেভাবে রুবিকে মাইন্ডলি সাপোর্ট করে, এটা অনেকেই করে না। আজকাল মায়ার মতো সাহায্যকারী খুব কম চোখে মেলে। একটু সার্ভিস পেতে গেলে একটু তো কিছু রিটার্ন দিতেও হয়। রুবি পারবেও না মায়ার মুখের ওপর না করতে। মায়া যে রাগী, না জানি চাকরি থেকে বের করে দেয়, এমন ভয় হওয়াটাই স্বাভাবিক। তাই রুবি রাজি হলো মায়ার প্রস্তাবে। জানালো, আমি আসবো ম্যাম। কালকেই ওই মহিলাকে কল দিয়ে বলবে তুমি তোমার পুতুল বরের থেকে অধিকার আদায় করতে চাও। ওকে ম্যাম। এরপর কি হয় আমাকে টেক্সট দিও। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দেই, ওই পুতুল বরের কাছে ঘেঁষার চেষ্টাও করবে না। এর ফল খুব খারাপ হবে। এই মায়া যেমন মায়াবতী হতে জানে, ঠিক তেমনি হিংস্রবতী রূপ নিয়ে রক্তবতী হতেও পারে। রুবি শুকনো ঢোক গিলে বলে, মনে থাকবে ম্যাম, আমি আপনার কথার বিরুদ্ধে যাব না।
মায়া কল কেটে দেয়। রুবি স্বস্তির দম নিল। কাল থেকে নতুন রূপে নতুন পরিবেশে যাবে। বেচারি জানেও না সে যেখানে যাচ্ছে ওটা তারই প্রেমিকের বাড়ি। সেই প্রেমিক যে তাকে ধোঁকা দিয়ে ফুর্তি করছে। আর সে যাকে কালকে পুতুল বর বলবে সে আসলে মন্ত্রী শাহারিমরাজ। জানলে হয়তো এখনই ভয়ে কেঁপে উঠত। পার্লারে এসেছে মায়া, যারা, শিয়া, হিয়া, মৌ ও মিলি। গার্লস গ্রুপ সব এক জায়গায় বসে আছে। সবাই সাজবে। এরপর চলে যাবে কমিউনিটি সেন্টারে। শিয়া, হিয়া, মৌ, মিলি এরা অন্যদিকে সাজতে ব্যস্ত। যারা একাই অনেক ভালো সাজতে পারে, তাই সে কারো হেল্প নিল না। মায়াকে সাজানো শেষ। যারা এটা দেখে বাকিদের দিকে এক পলক তাকিয়ে মায়ের কাছে এলো। মায়া যারাকে দেখে মৃদু হাসলো। যারা কাচের দরজাটা হালকা ভিড়িয়ে বলে, আমি তো বীরের থেকে কোনো ক্লুই পাচ্ছি না, এমনি এমনি ধরা দিলাম ওর কাছে। মায়া হাতে থাকা চুড়িগুলো দেখছে আর বলছে, আমার মন্ত্রীমশাই আর ভাই এরা খুবই ধূর্ত। কোনো কিছু খুঁজে পাওয়া এত সহজ না। শুধু কি ওরা, ওই আদ্র আর রুদ্র এদের সাথে সামিল আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা সবাই পড়ে আছি ওই সোনালির বরবাদ করতে। কিন্তু ওরা চারজন কেন ওদের প্রতি পদে সাহায্য করছে সেটাও বুঝতে পারছি না। আমার তো ইচ্ছে করছে এখনই ওই সোনালিকে খুন করে দেই। শুধু তুমি একা না, আমিও চাই ওই কালনাগিনীকে নিজের হাতে শেষ করে দিতে, যে আমার বাবা মাকে খুন করে আমার সম্পত্তি নিজের নামে আত্মসাৎ করতে চায়। তবুও তো তোমার বাবার পাওয়ার তুমি পেয়েছো। এটা সম্ভব হয়েছে কারণ তুমি আমাকে গোপনে সাহায্য করেছো। মায়া মৃদু হাসে। যারা এবার প্রশ্ন করে, তুমি কেন রাজকে সরাসরি প্রশ্ন করছো না? মন্ত্রীমশাই আমাকে কিছুই জানাবে না, তার মাঝে অন্য কিছু ঘুরছে। আমি দেখেছি বিষয়টি। আমি কেন মন্ত্রীমশাইকে একসেপ্ট করলাম, কতটুকু কি জেনেছি, এগুলো নিয়ে যেন তার আগ্রহ দেখানোই নেই। উল্টো আমি কিছু বলতে গেলে সে এড়িয়ে যায়। প্যানিক নিও না, ঠিক হয়ে যাবে। মায়া রাগের সাথে উঠে দাঁড়ায়। সামনে থাকা টেবিলে শক্ত করে বাড়ি দিয়ে বলে, কিভাবে বলছো প্যানিক না নিতে? তোমার বাবা মায়ের মৃত্যুতে তোমার মধ্যে কি যাচ্ছে এটা আমি অবশ্যই উপলব্ধি করি, কিন্তু আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে এটা কি কেউ বুঝবে? আমি নিজ চোখে দেখেছি আমার মাকে অত্যাচারিত হতে। আমি আমার মাকে বাঁচাতে গেলে উল্টো আমার উপরেই পাল্টা আঘাত করা হতো। কত সহ্য করেছি তুমি জানো? যে বয়সে বাবা মায়ের একসাথে ভালোবাসা পাবো সেই বয়সে আমি বাবাকে দেখতাম মাকে অবহেলা নির্যাতন করতে। আমার বলতেও বুক কাঁপে। আমার বাবা আমার মাকে কালো বলে অবজ্ঞা করত। আমার মায়ের প্রেগনেন্ট অবস্থায় আমাদের বাড়ি ছাড়া করে। করুণা করেনি ওই রাতে কেউ। আমাকে লাথি মেরে বের করা হয়। আমার মাকে ট্রাক দিয়ে আমার সামনে মারা হয়। ভাগ্যিস ভাই এসেছিল, না হলে তো আমার বোনকে পেতাম না। আমার এখানেই একটা খটকা লাগছে যে আন্টিকে যদি বীর পেয়েই থাকে তাহলে মৌকে বাঁচাতে পারলেও আন্টিকে কোথায় রাখলো? ভাই তো জানালো মাকে নাকি হাসপাতালে রেখে যাওয়া হয়, মায়ের মৃত্যু হয়। বোনকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ভাই পারেনি মাকে নিয়ে কোনো ব্যবস্থা করতে। এটা সত্যি যে বোনের তখন খারাপ অবস্থা ছিল। ট্রাকের ধাক্কাটা অনেক জোরেই লাগে। বোনের সমস্যা হয়, সাথে আমিও ভেঙে পড়ি। মানসিকভাবে অনেক ঝামেলা করি। আমাকে অ্যাসাইলামে পাঠানো হয়েছিল আর বোনকে নিজের কাছে রেখেছিল। তাই মায়ের কবর কোথায় কেউ জানি না। আমার কেন জানি মনে হয় ভিতরে কিছু তো একটা রহস্য আছেই। না হলে সব রকম চেষ্টা করেও কেন আমরা ওই মহিলাকে নিজেদের আস্তানায় আনতে পারছি না? কেন বারবার রুদ্র আর রাজ মিলে ওদেরকে বাঁচাচ্ছে? এটা আমারও মনে হয় কিছু তো একটা কারণ আছেই। কয়েকবার তুমি আর আমি আড়ালে ওই মহিলাকে ট্র্যাপে ফেলতে চেয়েছি, কিন্তু সব রকমভাবেই বিফল হয়ে যায়। এটা জানতে হবে আমাদের। তাছাড়া আয়রাকে কেন বিয়ে করতে চেয়েছিল মন্ত্রীমশাই, এটাও একটা পয়েন্ট। এগুলো জানতে হবে, কিন্তু কিভাবে জানবো? আমি তো সবার পিছনেই স্পাই লাগিয়েছি। সোনালি ছাড়া কারোর স্পাই সঠিকভাবে তথ্য দিতে পারেনি। শুধু এটুকুই জেনেছি রুদ্র একজন সিক্রেট সিআইডি অফিসার। সেও কি তবে কোনো রহস্যের উদ্ঘাটন করছে? এটা তো শিওর ইনভেস্ট করছেও, কিন্তু কি নিয়ে এটা জানা সম্ভব না। ওদের সব কিছু গোপনে চলে, কেউ কারো সিক্রেট ফাঁস করে না। ওরা আরও কিছু বলতে নিবে, মৌ এসে দরজা খুলে বলে, তোমাদের হলো, আমাদের সাজ শেষ। আমাদেরও হয়েছে।
বলেই বের হয় সবাই। কমিউনিটি সেন্টারের সামনে এসে হাজির হলো সব মেয়েরা। শুধু আসেনি যারা, ও বীরের সাথে আসবে, যারা আসতে চাইছে না। আসলেই সোনালির সম্মুখীন হতে হবে। বর্তমানে সোনালির সম্মুখীন হওয়াটাও বিপজ্জনক, কারণ সোনালি জানে যারা তার হয়েই কাজ করে। রাজকে নিজের জালে না রেখে পালিয়ে যাওয়ার পর আবার বীরের পাশে যারাকে দেখলে কি রিয়াকশন দিবে এটা ভাবতেই যারার গা শিউরে উঠছে। যারার বাবা মাফিয়া থাকে, সেই সূত্রে যারাও মাফিয়া হয়েছে, সোনালি হতে সাহায্য করেছে। কিন্তু যারার বাবার যে ক্ষমতা ওটা সোনালির দখলেই বেশি। না হলে কি আর সোনালি এত কিছু করতে পারতো? এই মহিলা অনেক মানুষের জীবন ধ্বংস করেছে। সব কিছুর টার্গেটে ছিল মায়ার মা, মানে শাহানা পারভীন। শাহানা পারভীনকে মোহন সর্দার দু চোখেও সহ্য করতে পারত না। এটা সুযোগ নিয়েই মায়ার জীবন ধ্বংস করল সোনালি। মায়া গাড়ি থেকে নামতেই রাজ এসে মায়ার হাত ধরে নেয়। রাজ সাদা আর গোল্ডেনের কম্বিনেশনে শেরওয়ানি পরেছে, মায়া পরেছে গাঢ় নীল লেহেঙ্গা। দুজনে ফুল দিয়ে সাজানো রাস্তার উপর দাঁড়িয়ে। চারপাশ থেকে অনেকেই ফুল ছিটিয়ে দিচ্ছে দুজনের দিকে। রাজ আর মায়া একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসল। এর মধ্যেই রাজ সবাইকে অবাক করে মায়াকে কোলে নেয়। এটা দেখে সবাই অবাক হলেও খুশিতে হাততালি দেয়। ক্যামেরাবন্দি করে নিল সাংবাদিক ও ক্যামেরাম্যান। সরাসরি লাইভও হচ্ছে। অনেকে অনেক ধরনের মন্তব্য দিচ্ছে। কেউ কেউ বলছে মেড ফর ইচ আদার, তো কেউ বলছে ঢং এগুলো, সব লোক দেখানো কাজ, দুদিন পর তালাক হয়ে যাবে। কেউ কারো মন্তব্যে পাত্তা দিল না। মিডিয়ার কাজ তো সাংবাদিক করবেই। তারা পাবলিক ফিগারদের সমস্ত কিছু যেভাবেই হোক ভাইরাল করবে, বাকিটা মন্তব্য দিয়ে রটানো জনগণের মর্জি। মায়াকে কোলে করে নিয়ে হাঁটছে রাজ। মায়া রাজের বুকে আলতো চাপড় দিয়ে বলে, লোকজন দেখছে তো, দেখুক, কি বলবে তারা, অনেক কটূক্তি করবে তো। অনেকেই অনেক কিছু বলে মায়াবতী, কান দেওয়ার সময় আমার নেই। আমি তো আমার বউকে নিয়ে প্রতিটা মুহূর্ত আলাদাভাবে কাটাতে চাই। এই ছোট জীবনটাতে লোকের পরোয়া করে সুখ কেন তাড়িয়ে দিব? মায়া কোনো কিছু বলল না, সেও তো লোকের পরোয়া করে না। মায়া রাজের কোলে করে সেন্টারের ভিতরে ঢুকছে আর কল্পনা করছে দূরে দাঁড়িয়ে আছে শাহানা পারভীন। মায়ার চোখ চিকচিক করে, পানি জমেছে। রাজের বুকে মুখ গুজে জমে থাকা পানিটা মুছে নেয়। অনেকেই এটা দেখেও মন্তব্য দিয়ে দিল, ভিতরের যন্ত্রণা বুঝছে শুধু মায়া একাই। রাস্তার বুকে শীতল ভাব অনুভব করে। মুখে কিছু না বললেও মায়ার পিঠের কাছে থাকা হাতটা শক্ত করে ধরে মায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। মায়া মাথা উঁচিয়ে রাজের দিকে তাকালো। রাজ হেসে দিয়ে বলে, আমি আমার মায়াবতীর পাশে সব সময় আছি। তার চোখের পানি মুছে মুখের হাসির কারণ হতে। মায়াকে ওর আসনে বসিয়ে পাশের আসনে বসলো রাজ। এক এক করে সবাই উপস্থিত হলো। তারা ফুলের তোড়া দিয়ে দুজনকে স্বাগতম জানাচ্ছে। সামনে থাকা স্টেজে উঠে এলো এক যুবক। এই সেন্টারের কেউ হবে। মাইক হাতে অ্যানাউন্স করছে, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনাদের মাঝে এখন আমাদের হার্ট টাচিং কাপলদের জন্য ডান্স পারফরমেন্স করে দেখানো হবে। শুরুতেই ডান্স করতে আসছে আমাদের সর্দার মহলের ইয়াং হার্ট টাচিং বয় রুদ্রদীপ রুদ্র। বলেই যুবকটি চলে যায়। স্টেজের দিকের আলো নিভে গেল, সাথে সাথে রং বেরঙের বাতি জ্বলতে থাকে। এরপরই মিউজিক বেজে উঠল। মিউজিকের তালে স্টেজে কয়েকজন যুবক যুবতী এসে দাঁড়ালো। ওদের মাঝখান থেকে মিউজিকের সাথে পিছন দিক থেকে পা ঘুরিয়ে সবার সামনে ফিরল রুদ্র। সবাই হাততালি দিল রুদ্রকে দেখে। অনেকে তো আছে রুদ্রকে দেখে সিটি বাজালো। প্রায় যুবতীর মনের মাঝে বাস করা যুবক স্টেজে এসেছে বলে কথা। আগুন জ্বালালো একজনের মনে, সে আর কেউ না, এই নষ্ট পুরুষের হিয়া পাখি। রুদ্র সবাইকে একবার দেখে নিয়ে গানের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। গানটার সাথে ড্যান্সের সময় রুদ্র বারবার তাকিয়েছে হিয়ার দিকে, যেন হিয়াকেই ইঙ্গিত দিয়ে ডান্স করছে। এর মাঝে রুদ্রের পাশে এসে ডান্স করছে জেসি। হিয়ার দেহে তো এবার আগুন লেগে গেল, গা শিউরে উঠছে রাগে। সহ্য করতে না পেরে অন্যদিকে ফিরে চশমা ঠিক করলো, তাকাবেই না এই যুবকটির দিকে। রুদ্র ডান্স শেষ করে সোজা মায়ারাজের দিকে এলো।
রাজকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস ব্রো। রাজ মৃদু হেসে বলে, নেক্সট টাইম ইয়োর লাক। রুদ্র মৃদু হেসে এদিক ওদিক তাকালো, হিয়াকে কোথাও পেল না। হিয়াকে দেখছিল সে, কি সুন্দর অভিনয় তার হিয়া পাখির। নিখুঁত অভিনয় করে এড়িয়ে গেল রুদ্রকে, কিন্তু সব কিছুই পরখ করে রেখেছে রুদ্র। হেসে দিয়ে অন্যদিকে চলে গেল রুদ্র। রুদ্র যেতেই রাজমায়ার দিকে এগিয়ে এলো পিয়াস আর মৌ। পিয়াস রাজকে জড়িয়ে ধরে আর মৌ মায়াকে। রাজ পিয়াসের উদ্দেশ্যে বলে, আজকে তোমাদের ওয়েটিং পার্টি করলে সমস্যা কি ছিল? এখানে আমাদের সাথে তোমাদের বিয়ের অনুষ্ঠানটা হলে আমার মায়াবতীর আরো বেশি খুশি হতো। তুমি রাজি হলে না? পিয়াস মৃদু হেসে দেয়। সে যতই কেউ তাকে দয়া দেখাতে আসুক, নিজের ক্ষমতার বাইরে যাওয়াটা তো বিবেকের ব্যাপার। পিয়াস এতটা বিলাস জীবন কাটায়নি কখনো। মৌকে তার স্বল্প আয়ের জীবনে চালাতে পারবে। এখন বিয়ের পরপর যদি অন্যের আশ্রয় বিলাসিতা পায়, তাহলে মৌকে স্বামী হিসেবে সে কিছুই দিতে পারবে না। এসব আরও নানান চিন্তা করেই পিয়াস আজকে নিজেদের নামটা অনুষ্ঠানে রাখতে চায়নি। পিয়াসের পরিকল্পনা ছোট। সে ভেবে রেখেছে নিজের বাসায় মোটামুটি কিছু রান্না করে শুধু এই সর্দার পরিবারকে খাওয়াবে। এটা মৌকে রাতেই বলেছে। মৌ তাতেই সন্তুষ্ট। পিয়াস রাজের কথার উত্তর না দিলেও মৌ বলে, আমার স্বামীর যতটুকু সাধ্য আমি তাতেই সুখে থাকতে চাই জিজু। আমরা যে ছোট অনুষ্ঠান করব, তুমি না হয় তাতেই সামিল থাকবে। রাজ গোল মুখভঙ্গি করে বলে, ও তার মানে তোমাদের প্ল্যান আছে? আমি তো ভেবেছি আমার পিউ বেবি নিরামিষ, এসব বিয়ে প্রেম বউকে হ্যাপি বুঝেই না। আমি আমার পিউ বেবিকে ট্রেনিং দিব। এখন তো দেখছি আমার পিউ বেবির পেটে পেটে অনেক কিছু। সবাই হেসে দেয়। মৌ মায়ার হাতে একটা র্যাপিং করা বক্স দিয়ে বলে, আমাদের তরফ থেকে ছোট উপহার আপু। মায়া উপহার নিয়ে বলে, আমার বোনের ভালোবাসা আমার কাছে অনেক বড়। সামনের স্টেজে যুবকটি এসে অ্যানাউন্স করছে, এখন আপনাদের মাঝে ডান্স করবেন সর্দার পরিবারের আরও এক সিঙ্গেল যুবক, যে তার সেবা দ্বারা মানুষকে রাখে সুস্থ, যার নীরবতায় থাকা মুস্কি হাসিতে ঘণ্টা বাজে নারীর মনে। তাহলে আর দেরি না, চলে আসুন ডক্টর অহর্নিশ আদ্র। শিয়া অবাকের সাথে তাকালো স্টেজের দিকে। আদ্র ডান্স করবে? কই, সে তো জানে না। আদ্র বেশ কিছুদিন শিয়াকে এড়িয়ে যাচ্ছে। এসে ধরে আদ্রর সাথে কথা বলছে না বললেই চলে। হসপিটালে শিয়া ক্লাস করার পর আদ্রর আশেপাশে ঘোরে। আগের মতো আদ্র আর শিয়াকে পাত্তা দেয় না। অবশ্য আদ্র এমনই করে, হুট করে মুড দেখিয়ে আবার কখন জানি নিজে থেকে না পেরে চলে আসে। শিয়া তো প্রায় আদ্রকে সন্দেহ করে, খোঁজও নেয় আশেপাশে। না, বাজে কোনো দিক নেই আদ্রর মাঝে, কোনো নারী নেশা নেই। রুদ্রের মতো প্লে বয় না আদ্র। তাও কেন যে এমন করে বুঝে আসে না শিয়ার। আদ্র ডান্স ফ্লোরে আসে, সাথে দুই পাশে দুটো মেয়ে। এই প্রথম আদ্র ডিজে মিউজিকের সাথে ডান্স করছে। মিউজিকের সাথে ডান্স করতে করতেই গান বেজে উঠল। গানের তালে সানগ্লাস চোখে দিয়ে ডান্স করছে আদ্র। আদ্র সানগ্লাস রাখার কারণে ওর দিকে লাইটের আলো বেশি রাখা হয়েছে। কালা চশমা গানেও যে আদ্র এভাবে আশেপাশে সবার মন জয় করতে পারে, এটা ভাবনার বাইরে ছিল শিয়ার। শিয়া মনে মনে ফুঁসলো, চোখ এড়ালো না রাজের। শিয়া আর হিয়া তার দুই বোন, আজ তার বিয়েতে জ্বলছে। এদেরকে জ্বলতে দেখে রাজ মুচকি হাসলো শুধু। আদ্র ডান্স শেষ করে রাজমায়ার দিকে এসে বলে, কংগ্রাচুলেশনস ব্রো অ্যান্ড মায়াবতী। মায়াবতী অনলি ফর মি। নো, ইউ মিস্টেকলি সেইড ইট। দাদু আমাদের সবাইকে মায়াবতী বলতে শিখিয়েছে। শুধু তোমার নজরে সে তোমার বউ, আর আমাদের নজরে আমার কলিজার বোন। রাজ মৃদু হাসে। মায়া ওদের কথা শুনে স্পষ্ট মায়া তাদের কাছে আগে থেকেই ধরা পড়ে আছে। কিছুই বলল না মায়া, শুধু আদ্রর কাছ থেকে উপহার নিল। আদ্র চলে গেল নিজের কাজে। রাজ দেখছে, শিয়া আদ্রকে দেখছে আর রাগে ফুঁসে উঠছে। শিয়া রাগ নিবারণ করতে না পেরে অন্যদিকে চলে গেল। হিয়াকে তো অনেক আগেই যেতে দেখেছে ওই দিকটায়, এখন আবার শিয়া। রাজ বিড়বিড় করে বলে, এই দুটো আবার কোন ঝগড়া বাঁধাবে আল্লাহ জানে। আমি গিয়ে সামলাই, না হলে ঝামেলা আছে।
রাজকে উঠে অন্য কোথাও যেতে দেখে মায়া প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? একটু ঘুরে আসছি। মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে বলেন, তোমার বিয়ের অনুষ্ঠান আজ, একটু স্থির হতে পারো না? যে বউ বউ করে কান ফাটিয়ে দাও, আজ আবার তাকে ছেড়ে উঠে যাচ্ছ? রাজ চবোদক উচ্চারণ করে বলে, এমন ভাবে বলছো যেন আমার বউকে রেখে আমি আরেকটা বউ আনতে যাচ্ছি। বউ সমেত অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে হয় তারই ব্যবস্থা করতে যাচ্ছি। এখন লক্ষ্মী বাবার মতো এদিকটা দেখো, আমি আসছি। মাহমুদ সর্দার চাইলেও পারছেন না রাজকে কিছু বলতে। অবশ্য তিনি বলবেই বা কখন? কিছু একটা বলতে নিলেই রাজ পাল্টা জবাব এমনভাবে দেয় যেন তার মুখটাই বন্ধ হয়ে যায়। শিয়া এসে হিয়ার পাশে দাঁড়ালো। দুজনেই সেন্টারের এক কোনায় রেলিং ধরে দাঁড়িয়ে, হিয়ার নিশানা দূর আকাশের দিকে, চশমা চোখে আকাশটা দেখতে ব্যস্ত। শিয়া ওর পিছনে এসে উল্টো দিক হয়ে আঙ্গুল খুঁড়ছে। কিছুক্ষণ নীরবতা পালন করে শিয়া বলে, ওরা দুই ভাই নিজেকে কিভাবে বলতো? ভ্রুকুটি করে হিয়া বলে, দুই ভাই কোথায়? একা ওই লম্পট লোকটা নিজেকে মহান কিছু ভাবে, দেখলি না কেমন ধেই ধেই করে নাচলো? তুই তো শুধু তার নাচ দেখেই চলে এলি। আমি তো এতদিন যাকে নিরামিষ ভাবতাম তাকেও নাচতে দেখলাম। হিয়া আশ্চর্যের সাথে পিছন ফিরল। শিয়ার মুখটা দেখে হেসে দিয়ে বলে, আরো গর্ব কর তুই, তোর হবু স্বামী নাকি অনেস্ট। কতবার বললাম পুরুষ মানুষ মানেই ঝামেলার। খোঁচা মারলি তুই। আমি তোর কাছে আমার কষ্ট শেয়ার করতে এসেছি। তোকে আমি আগেই সতর্ক করেছি। আমারই ভুল তোর মতো বান্দর মার্কা বোনের কাছে মনের কষ্ট শেয়ার করতে আসা। আসতে গেলি কেন রে আমার কাছে? আমি বলেছিলাম আসতে? রাজ দৌড়ে এসে তাদের ঝগড়া দেখে মাথায় হাত, তাও একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ ঝগড়ার সূচনা হলো মাত্র, মাত্রাতিরিক্ত কিছু হয়নি। শিয়া পাল্টা কিছু বলতে নিবে রাজ হাততালি দিয়ে বলে, আরে বাহ, আমার দুই বোন দেখি সেই বুদ্ধিমান। আমার বোন হয়ে নাকি গোবর ঠাসা তোদের মাথায়। আমি তোদের নিয়ে গর্ববোধ করব কি করে বলতো? হিয়া চশমা ঠিক করে রাজের দিকে ফিরল। শিয়া রাজকে উদ্দেশ্য করে বলে, ও ঝগড়া বাদালে আমি কি করব? হিয়া কিছু বলতে নিবে রাজ বলে, আমি জানি তোরা কেন কষ্ট পেয়েছিস। দুজনেই অবাক চাহনি দিল। রাজ মৃদু হেসে বলে, বিয়ে করেছি মানে এই না যে বউ বউ করতে করতে বোনেদের ভুলেই যাব। ওরা দুই বোন এসে রাজের দুই বাহুতে জায়গা করে নেয়। রাজ দুই বোনের মাথায় হাত রেখে বলে, তোরা দুই বোন আমার কলিজার একাংশ। আমার বোনের অনেক শখ ছিল, যেটা তোরা দুজনে এসে পূরণ করে দিলি। দুই বোন মুচকি হাসে। মাহমুদ সর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে ভিতরে চলে যান। এসেছিলেন রাজকে আড়ালে কিছু বলতে। রাজ যে এই দুই বোনের মন ভালো করতে এসেছে এটা বুঝতে পারেনি প্রথমে। মাহমুদ সর্দারের মনে পড়ে পুরনো এক স্মৃতি। তখন রাজের বয়স 6। বাড়িতে তখন ছিল রোহিণী খান, মালিনীর যমজ বোন, রাজের আপন মা। শাড়ি পরে বাড়িতে ঘুরঘুর করত রোহিণী। এখন যেটা ওদের মিটিং রুম, ওই রুমটায় একসময় রোহিণী কাজ করত। ফর্মুলা নিয়ে ওখানে তার সব কাজ। রোহিণী মাটিতে ব্যবহারের জন্য সার বানাতে থাকে। তখন রাজ এসে রোহিণীর শাড়ির আঁচল টেনে টেনে বলতো, মা মা, আমাকে একটা বোন এনে দাও না, আমি বোন নিয়ে খেলা করব, আমার একা লাগে মা। রোহিণী হেসে দিয়ে বলতো, আল্লাহ চাইলে আমার সাহারিম বাবার একটা না দুইটা বোন আসবে, কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। আমি যে এই ফর্মুলা বানাচ্ছি এটা যে অনেক গুরুত্বপূর্ণ। রাজ উকি দিয়ে দেখে নাকে আঙ্গুল দিয়ে বলে, কি বিশ্রী গন্ধ! এটা দিয়ে কি করো? এটা কৃষিকাজে ব্যবহার করতে হয়। মাটিতে দিলে গাছ বৃদ্ধি হতে সময় নেবে না। যে সবজি আমরা পাবো এগুলো ভেজাল মুক্ত। আজকাল সবজিতে ফলে কত ভেজাল, এগুলো থেকে রেহাই পেতেই এই ফর্মুলা। আর এই যে শিশি দেখছো, এটা পানিতে দিতে হবে। মাটি চাষের জন্য এখানে এক এক শিশি এক এক কাজের। এই পচা গন্ধের জন্য বোন আনবে না তুমি? রোহিণী খান হেসে দেয় উচ্চস্বরে। সাথে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মাহমুদ সর্দার হেসে দিতেন। কত মূল্যবান জিনিস, আর তার ছেলে তখন নাক সিটকাতো। আজ ওটার উদ্ধারেই রাজের যত সময় ব্যয়, সেই সময়টা কতই না মধুর ছিল। মাহমুদ সর্দার নিজের কাজ সেরে বাড়িতে এসে বউ সন্তান নিয়ে হাসি আনন্দে দিন কাটাতেন।
এক দুর্ঘটনা সব পরিবর্তন করে দেয়। রোহিণী মারা যায়। রাজ নিশ্চুপ হয়ে যায়। মাহমুদ সর্দার বাড়িতে আসতে চাইতেন না। স্ত্রী স্মৃতি তাকে কুরে কুরে খেত। না পেরে মহসিন সর্দার মালিনীর সাথেই বিয়ে দিলেন মাহমুদ সর্দারকে। বিয়ের পরেও মাহমুদ সর্দার বাড়িতে তেমন আসতেন না। একই রূপে বউ পেলেও ভালোবাসা তো একজনের মাঝেই ছিল। রাজ না পেল তখন মায়ের ভালোবাসা, আর না পেল বাবার। কষ্টে কষ্টে ছেলেটা তার একা একা জীবন কাটায়। এরপর আহান সর্দারের স্ত্রী অবনীতার বান্ধবী শাহানা পারভিনের সাথে মোহন সর্দারের বিবাহ ঠিক করে। বিয়েটা ঠিক মূলত মহসিন সর্দার করেন। অবনী শুধু সাহায্যকারী ছিল। শাহানা পারভিন আসার পর সব কিছু স্বাভাবিক হয়। রাজ এক মাতৃত্বের স্বাদ পায়। শাহানা পারভিন রাজকে আগলে রাখে। ভাইয়ের বিয়ের কারণে মাহমুদ সর্দার কয়েকদিন বাড়িতে থাকতেন। এছাড়া প্রায় তিনি রোহিণীর কবরস্থানের আশেপাশে আর কাজ নিয়েই থাকতেন। মোহন সর্দারের বিবাহের বছর এক পর মহসিন সর্দার মারা যান। এভাবে কি থেকে কি হয়ে গেল সময়ের কারণে যেন কেউ ধরতে পারল না। চোখের পানি মুছে মাহমুদ সর্দার বর্তমান নিয়ে ভাবলেন। ভেবেই দীর্ঘশ্বাস নিলেন। রাজ কার থেকে বোন চেয়েছিল আর কার থেকে পেল, সবই যে নিয়তি। মাহমুদ সর্দার আজও তার প্রিয়তমা স্ত্রীকে ভুলতে পারলেন না। রোহিণী খান যে কিনা নিজের স্বপ্ন পূরণের সাথে ঘর সংসার সামলাতে পারত, আর তারই বোন মালিনী খান তারই বিপরীত চরিত্র। কোনো দিকে তার মনোযোগ নেই। কেমন যেন নিজ ভাবনার ব্যক্তি তিনি। এমন না যে মাহমুদ সর্দার তাকে বুঝতে চায়নি। স্বামী হিসেবে তিনি মালিনীকেও যথেষ্ট সম্মান দিতে চেয়েছিলেন, নিয়তিকে মেনে নিয়েছিলেন, কিন্তু মালিনীর ব্যবহার তাকে বিষণ্ণ করে দিত। মাহমুদ সর্দার চশমা চোখে দিয়ে আবারও চলে গেলেন অনুষ্ঠানের দিকে। রাজ দেখল তার বাবাকে যেতে। মৃদু হেসে রাজ বলে, তোদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দেই। কেউ যদি দেখবি একটু আঘাত করেছে তোদেরকে, তোরাও তাকে একই নিয়মে পাল্টা আঘাত করবি। দুই বোন অবাক হয়ে বলে, মানে? আরে বোকা বোনেরা আমার, তোদেরকে যে বিষয়টি আঘাত করেছে তোরা কি চাস না তারাও আঘাত পাক? হিয়া চুপ থাকলেও শিয়া ক্ষিপ্ত হয়ে বলে, হ্যাঁ চাই তো। আমি তো ওনার এসব ব্যবহারে বিরক্ত। তুইও এবার তাকে বিরক্ত করে দে। কিভাবে? যেভাবে তোকে রাগিয়ে দেয় ঠিক সেইভাবে। শিয়া কিছুক্ষণ ভাবলো, ভেবে বলে, ডান্স করব নাকি? কিন্তু আমি তো একটু গুলুমুলু। হিয়ার মতো স্লিম হলেও না হয় হতো। একটু গুলুমুলুতাতে কি এমন হয় শুনি? ঢেপসি মোটাও তো না। হিয়ার থেকে প্রশংসা পেয়ে শিয়া অবাক। রাজ হাসলো শুধু। শিয়া হিয়ার হাত ধরে বলে, তাহলে তুইও পার্টনার নিয়ে নাচ করবি? আমি কোন দুঃখে নাচতে যাব? আমার মনে থোড়াই না আগুন জ্বলে। রাজ দুজনের মাঝে হাত উঁচিয়ে দুজনকে শান্ত করে বলে, তোরা এবার ঠিক কর একা না দোকা নাচ করবি। আমি গেলাম, কিন্তু আমার বিয়ের মতো এই অনুষ্ঠান ভণ্ড করবি না, বলে দিলাম। বলেই রাজ চলে গেল। শিয়া রাজকে যেতে দেখে বলে, তুই যে রুদ্র ভাইকে দেখে জ্বলিস এটা মনে হয় আমি জানি না। ফালতু কথা বলবি না। তোর ওই নষ্ট হবু দেবরের জন্য আমি জ্বলি না। নাটক করবি না কিন্তু হিয়া। আমি কিন্তু তোর বোন হই, তোর মন পড়তে জানি। কি এমন উদ্ধার করেছিস মন পড়ে? শোন হিয়া, ভাইয়া কিন্তু ভালো বলেছে, আমাদের এটাই করা উচিত। না হলে ওরা শুধু কষ্ট দিয়েই যাবে আর আমাদের কষ্ট পেতেই হবে। এখন আমি অন্তত বারবার কষ্টে থাকতে চাই না। তাই আমি নাচতে যাচ্ছি। তুই কি করবি তোর ব্যাপার। পার্টনার কোথায় পাবো শুনি? অহরহ জেন্টেলম্যান আছে এই পার্টিতে। তোর কি নজরে নেই? মনে মনে হিয়া বলে, একজনকে দেখেই কুল পাই না, বাকিদের কি দেখবো? স্বাভাবিক কণ্ঠে বলে, খেয়াল করিনি আমি। চল তাহলে। শিয়া আর হিয়া পার্টনার খুঁজতে থাকে। এদিক ওদিক তাকিয়ে দেখলো ওদের দিকেই দুজন যুবক চেয়ে আছে। দৃষ্টি এমন যে এরা শুধু অনুষ্ঠানে শিয়া আর হিয়াকেই চেনে। শিয়া এবার হিয়ার কাঁধে হাত রেখে বলে, ওদেরকে দেখেছিস? হিয়া পরখ করে দেখে বলে, সামনেই তো আছে। কেমন যেন লুচ্চা লুচ্চা দেখতে। আরে রাখ তোর লুচ্চা, ডান্স তো পারবে। আরে কেমন বাজে নজরে আছে, দেখতে পাচ্ছিস না নাকি? আমার মতো তোরও চশমা লাগবে। শোন হিয়া, লুচ্চা ছেলেরা ডান্স করে অনেক সুন্দর, আর 5 মিনিটের জন্যই তো ডান্স। তুই আর আমি আহামরি নাচতে জানি নাকি? পারফেক্ট নাচতে ওরা আমাদের সাহায্য করবে। ঠিক হবে কি শিয়া? আলবাত হবে। আর ওরা আমাদের সাথে অসভ্যতা করতেও পারবে না। মন্ত্রীর বোন আমরা, কিছু করলে ভাই ওদের হাত টুকরো টুকরো করে দিবে। দুনিয়ার সব মানুষ জেনে রাখছে আমরা কার
কার বোন? জানা দরকার, চল তো। শিয়া আর হিয়া ওদের কাছে গেল। রুদ্র ভ্রু উঁচিয়ে দেখছে দুজন যুবকের সাথে শিয়া আর হিয়াকে কথা বলতে। রুদ্র ইশারা করে আদ্রকে বলে, ওরা ওখানে কি করছে? গন্ডগোল পাকাতে চাইছে হয়তো। ছেলে দুজন সুবিধার না ভাই, একটাকে আমি চিনি খুব ভালো করে, বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে, রোজ রাতে নষ্টামি করে। তার সাথেই তোর হিয়া পাখি কথা বলছে। এদিকে তোকে যেন কি বলে, নষ্ট পুরুষ। মুখটা পানসুটে করে বলে রুদ্র। আদ্র মৃদু হাসে। রুদ্র হিয়ার দিকে তাকিয়েই বলে, অন্যরা করলে প্রেমলীলা আর আমি করলেই ক্যারেক্টার ঢিলা।